পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে আজ দ্বিপাক্ষিক বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসা আকদার। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকের কথা রয়েছে। বৈঠকে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানেরও যোগ দেওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ খাতে সহযোগিতা বাড়াতে 4 থেকে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করে বিস্তারিত জানাবেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ সাক্ষাৎ করবেন ইসা আকদার। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে যাবেন পাকিস্তান এই উপপ্রধানমন্ত্রী। এর আগে 2 দিনের সরকারি সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান ইসা আকদার। একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানে প্রস্তুত পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসা আকদারের সঙ্গে শনিবার বিকেলে ঢাকায় বৈঠক শেষে এই কথা জানালেন এনসিপির নেতারা। তবে জামায়াতের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়ে দলটির নায়েবে আমির বলেন, বিষয়টি রাষ্ট্রীয়ভাবে সমাধান করতে হবে। এদিন বিএনপির সঙ্গেও বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। 13 বছর পর বাংলাদেশ সফর করছেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী। শনিবার দুপুরে ঢাকায় আসেন ইসা আকদার। বিকেলে রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাসে তার সঙ্গে বৈঠক করেন বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপির নেতারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বৈঠকে যোগ দেন দলটির 7 নেতা। সেখান থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের জানান, 71-এর অমীমাংসিত ইস্যু সমাধানে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসা আকদার। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপেরিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে। 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। তারা একটা প্রেস মিট করবেন। পরে বৈঠক করে জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। তবে 71-এর ইস্যু রাষ্ট্রীয়ভাবে সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কিভাবে আরো সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে দুটি ভাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সাথে আরো কিভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায়। এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 6 নেতা। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তারা। রোববার সন্ধ্যা 7:30টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি ভঙ্গের এবং প্রশাসনের একপেশে আচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কোনো ধরনের প্রমাণ পেলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। এদিকে ত্রুটিপূর্ণ তথ্যের কারণে মনোনয়ন স্থগিত হওয়া 47 প্রার্থীর মধ্যে 34 জন আপিল করেছেন। রোববার আপিল নিষ্পত্তি করে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। শনিবার শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নের বৈধতা আপিলের সুযোগ। এরই মধ্যে শিক্ষার্থীদের হলে হলে গিয়ে কুশল বিনিময় শুরু করেছেন বিভিন্ন সংগঠনের প্রার্থী ও সমর্থকরা। বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন ছাত্রদলের ভিপি পদপ্রার্থী। অন্যদিকে প্রার্থীদের আচরণবিধি না মানার এবং প্রশাসনের একপেশে আচরণের অভিযোগ ছাত্র শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদের। সেই রাজনৈতিক অপসংস্কৃতির বিপরীতে সুন্দর সুস্থ সহনশীল রাজনীতির সূচনা আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে, সে আশাটা আমরা রাখছি। যেটি সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একটি দলের একজন প্রতিনিধি যিনি একটি সম্পাদক পোস্ট সিলেকশন করছেন, ঠিক তার বিপরীতে একজন সম্পাদককে কেন ভোট দেওয়া হবে না সেই ক্যাম্পেইনে তিনি জড়িত হচ্ছেন। আমরা এটি খুব সিরিয়াসলি এটার প্রতিবাদ জানাচ্ছি। ডাকসু নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের সাথে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরাও। চিফ রিটার্নিং অফিসার জানান, যেসব প্রার্থীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলবে বাতিল হতে পারে তাদের প্রার্থিতা। চ্যালেঞ্জ থাকলেও সব ছাত্র সংগঠন সহায়তা করলে সুষ্ঠু নির্বাচনের আশা উপাচার্যের।
চূড়ান্ত বড় তালিকা যখন দিয়েছি, হ্যাঁ, আমরা বলেছি এখানে স্টিল দেয়ার মে বি সাম কী বলবো অপরাধী থাকতে পারে। হ্যাঁ, তাদের বিষয় যদি ভোটের আগের দিন পর্যন্ত ধরা পড়ে, তাদের আইডেন্টিটি নিশ্চিত করা যায়, তা তাদের জন্য তো ব্যবস্থা আছে, সিন্ডিকেটের সিদ্ধান্ত আছে। আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী। অনেক রকম তাদের নিজস্ব মতভেদ মতানৈক্য থাকা সত্ত্বেও বড় দাগে তারা ডাকসুতে অংশ নিচ্ছে। ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর শুরু হবে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমলাদের দৌরাত্বের কাছে উপদেষ্টারা অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার কোনো বৈদ্যুতিক বাটন নয় যে চাপ দিলেই হয়ে যাবে। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য, হাসিনার পতনে মানুষের মনে যে প্রত্যাশা জন্মেছে তা না বুঝলে কোনো দল রাজনীতি করতে পারবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপির নিপীড়িত নেতাকর্মীদের সংগঠন অর্পণ আলোক সংঘ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে নিয়মিত নির্বাচন ও জবাবদিহি নিশ্চিতে জোর দেন। আমলাদের দৌরাত্বের কাছে উপদেষ্টারাও অসহায় বলে মন্তব্য করেন তিনি। আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, আমার জানি এরপর আমার অনেক কথা বলবেন। সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায়। এদিকে প্রেস ক্লাবে একটি প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গুটি কয়েক তরুণের বক্তব্য দেশের কোটি কোটি তরুণের বক্তব্য নয়। সংস্কার কোনো বৈদ্যুতিক বাটন নয় যে চাপ দিলেই প্রক্রিয়া সফল হয়ে যাবে। উপরের পর্যায়ে যারা আজকে উন্নীত হয়েছে সেই সীমিত সংখ্যক তরুণের কথা বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের বক্তব্য নয়। এই সত্য যারা এই দেশকে ভবিষ্যতে পরিচালনা করবে, যারা ভবিষ্যতে এই দেশের সরকারের দায়িত্বে থাকবে বলে আশা করছে, তাদেরকে সেই সত্য উপলব্ধি করতে হবে। সেগুনবাগিচায় আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্ত সাংবাদিকতা না থাকলে দেশে গণতন্ত্র কাজ করবে না। মানবেতর জীবনযাপন করছে সাংবাদিকরা, এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে যেই রেজিম সৃষ্টি করা হয়েছিল, সেই রেজিমে সাংবাদিকরা শুধু না, আমি বলছি ব্যবসাতে যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছে তারাও কিন্তু ব্যবসা করতে পারেনি। এসব অনুষ্ঠানে সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে সরকারের সমালোচনাও করেন বিএনপি নেতারা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এ দেশের কেউ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে জনসভায় তিনি এই কথা বলেন। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে নির্বাচনের মৌসুম শুরু হয়েছে, ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে। অনেকে সংস্কার কমিশন গিয়ে আলোচনা করছেন, তবে কোনো সিদ্ধান্ত আসছে না। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি আরও বলেন, মাফিয়া ও সন্ত্রাসী দল হওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শেষ পর্যন্ত শেখ হাসিনা মরিয়া প্রমাণ করিল তিনি ভারতের লোক। আওয়ামী লীগ পতনের মধ্য দিয়ে, নিজেদের বিনাশের মধ্য দিয়ে প্রমাণ করিল আওয়ামী লীগ এই দেশের কোন রাজনৈতিক শক্তি ছিল না। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে এনসিপি সই করবে না বলে জানিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বিদ্যমান কাঠামো নির্বাচন হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা রয়েছে। পরবর্তী সংসদের হাতে সনদ বাস্তবায়ন ছেড়ে দিলে তা বাস্তবায়নও সংশয়ে রয়েছে। জুলাই সনদের ভিত্তিতে সংস্কার ছাড়া নির্বাচনের দিকে অগ্রসর হলে দেশে গণতন্ত্র সুসংহত হবে না বলেও মনে করে এনসিপি। এনসিপির সদস্য সচিব বলেন, আইনি ভিত্তি দেওয়া ও বাস্তবায়ন করা না হলে জুলাই সনদ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে।
তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাব যদি কমিশন না জানায় তাহলে একটি ব্যর্থ। যদি জুলাই সনদের বিষয়গুলো রাষ্ট্র কাঠামোর এত গভীরে গিয়ে পরিবর্তনের কথা বলছে, সেটা কেবলমাত্র নতুন সংবিধানের মধ্য দিয়েই সেটাকে সংহত করা সম্ভব, সেটা একটা আইনি ভিত্তি তৈরি করা, সেই বিষয়গুলোই বাংলাদেশের বর্তমান সাংবিধানিক যে সংকটগুলো তৈরি হয়েছে সেখানে উত্তরণের পথ হিসেবে কাজ করতে পারে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারার তুষারকে 2 মাস পর দলে ফিরিয়েছে সংগঠনটি। শনিবার রাতে 11:30টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এনসিপি। গত 17 জুন তার সঙ্গে এক নারীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নৈতিক স্খলনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিষ্পত্তির আগ পর্যন্ত দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছিল জাতীয় নাগরিক পার্টি। সার্বিক ঘটনা লিখিত জবাব ও আলামত বিশ্লেষণ করার পর তাকে সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে এনসিপি। 2 মাস পর দলে ফিরলেন তিনি। অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তাহলে পরিবর্তন কি আসলে, এমন প্রশ্ন রেখেছেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলীয় সমাবেশে এসব কথা বলেন জি.এম. কাদের। তিনি অভিযোগ করেন, মিথ্যা মামলা দিয়ে বিরোধী কণ্ঠকে দমন করা হচ্ছে, ভিন্ন মতকে অবরুদ্ধ করে দেশ চালানো যাবে না বলে হুঁশিয়ারি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তার দাবি, অন্তত 2/3 মানুষ এই সরকারের কর্মকাণ্ডের বিপক্ষে। দেশে নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন জি.এম. কাদের। বলেন, এই সরকারের পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়। সবাই চিন্তার মধ্যে আছে, নির্বাচন হওয়ার কোনো পরিবেশ আমরা দেখছি না। এখন আমরা পেয়েছি অন্যায় ভিত্তিক সমাজ, যেখানে কোনো ন্যায়ের কোনো অবস্থান নেই, যেখানে সেখানে যাকে তাকে ধরে নেওয়া হচ্ছে, যাকে তাকে বিনা বিচারে আটক করা হচ্ছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, এবং মব তৈরি করে বেশিরভাগ মানুষকে দোষর ডিক্লেয়ার করে মব তৈরি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক তহবিলের অভাবে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বেশিরভাগ এনজিও পরিচালিত স্কুল। এতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে রোহিঙ্গা শিশুরা। বর্তমানে 5 লাখ রোহিঙ্গা শিশু শিক্ষা গ্রহণ করতে পারছে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। এতে চলতি বছর সেখানে বাল্য বিবাহের ঘটনা 3% এবং শিশু শ্রম 7% বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কক্সবাজারের কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে বেশিরভাগ এনজিও পরিচালিত স্কুলগুলোতে এখন এভাবেই তালা ঝুলছে। আন্তর্জাতিক তহবিলের অভাবে গত জুন থেকে বন্ধ স্কুলগুলো, তাই সড়কে খেলাধুলা করেই দিন পার করছে রোহিঙ্গা শিশুরা। বর্তমানে এই শিবিরগুলোতে প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। এদের মধ্যে অর্ধেকই শিশু। স্কুলগুলো বন্ধ হওয়ায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। সেখানে 12 বছরের কম বয়সী কোনো রোহিঙ্গা শিশুই শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছে আইআরসি। পড়াশোনা বন্ধ থাকায় সন্তানদের অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যেতে দেখে উদ্বিগ্ন রোহিঙ্গা অভিভাবকরা। সন্তানরা যেন কোনো ভুল পথে পরিচালিত না হয় সেজন্য কন্যা শিশুদের বাল্যবিবাহ আর ছেলে শিশুদের কায়িক শ্রমমূলক কাজে পাঠাচ্ছেন অনেক বাবা মা। আমার অনেকগুলো মেয়ে আছে, আমি ওদের পড়াশোনা চালিয়ে যেতে পারিনি, তবে ওদের স্বামীরা কথা দিয়েছে পড়াশোনা করাবে। মিয়ানমারে আমরা আমাদের বাড়িঘর পুড়তে দেখেছি, আর এখন এই শিবিরে আমাদের নতুন প্রজন্মের স্বপ্নগুলোকে পুড়তে দেখছি। মার্কিন সহায়তা কমে যাওয়ায় গত জুনে তহবিলের অভাবে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে ইউনিসেফ পরিচালিত 4,500 স্কুল বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে 2,27,500 রোহিঙ্গা শিশু, আর কর্মহীন হয়ে পড়েছে 1200 শিক্ষক। বাল্যবিবাহের পাশাপাশি আমরা শিবিরের ভেতরে শিশুদের শ্রমমূলক কাজেও নিয়োগ পেতে দেখছি, যা আন্তর্জাতিক আইন পরিপন্থী। স্কুলই তাদের এ থেকে রক্ষা করতে পারে, কারণ তারা ব্যস্ত থাকে।
অতিরিক্ত মানুষের চাপে শরণার্থী শিবিরগুলোর অবস্থা ভয়াবহ। তার উপর তহবিলের ঘাটতিতে সংকট আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক অস্থিরতায় আয় কমেছে ঢাকার ২ সিটি কর্পোরেশনের। গেল অর্থ বছরের লক্ষ্যের চেয়ে ১,০১৫ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। উত্তরের চেয়ে দক্ষিণের রাজস্ব ঘাটতি ১৬৯ কোটি টাকা বেশি। এই অবস্থা কাটিয়ে উঠতে চলতি অর্থ বছরে তৎপরতা বাড়াচ্ছে নগর কর্তৃপক্ষ। ২০২৪-২৫ অর্থবছরে ২ সিটি কর্পোরেশনের মোট রাজস্বের লক্ষ্য ছিল প্রায় ৩,৩০০ কোটি টাকা। এর মধ্যে উত্তরে ১,৫৭৪ কোটি আর দক্ষিণে আদায় হয়েছে ৭১১ কোটি টাকা। ঘাটতি রয়ে গেছে ১,০১৫ কোটি টাকা। রাজস্ব আদায়ে এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবহার চালু হয় প্রায় ৩ বছর আগে। এই সময়ে এত বড় ঘাটতি আর দেখা যায়নি। এর জন্য রাজনৈতিক পরিস্থিতিকে দায় দিচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। পুরো বাংলাদেশের মধ্যে তো এক ধরনের অনিশ্চয়তা এবং অ্যাডমিনিস্ট্রেশন ঠিকমতো কাজ করা সবকিছু নিয়ে তো প্রায় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্তই কিন্তু আমরা এই ক্রাইসিসটা ফেস করেছি। তারপর আমরা ফেয়ার করে কিছুটা এটাকে রিকভার করতে চেষ্টা করেছি। এখন এটাকে আমরা পুরো এআই বেস করে ফেলব। আগামী বছর আমাদের যে টার্গেট, আমরা আশা করি সেই টার্গেটের চেয়ে বেশি আমরা অ্যাচিভ করতে পারবো। সবচেয়ে বেশি ঘাটতি দক্ষিণের। ১,৩৩৭ কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও হয়েছে ৭১১ কোটি। রাজনৈতিক অস্থিরতা ছাড়াও ইশরাক সমর্থকদের আন্দোলনের জেরে ৪৩ দিন অকার্যকর থাকায় এমন পরিস্থিতি বলছেন কর্মকর্তারা। জানান, এবার ১,৩৯৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে ১.৫ মাসে আদায় হয়েছে ১০০ কোটির বেশি। প্রায় ৪৫ দিনের মতো সিটি কর্পোরেশন আসলে সেবা থেকে নাগরিক সেবা সেখানে সঠিকভাবে দিতে পারেনি এবং এই ক্ষেত্রে ট্যাক্সও কিন্তু আমাদের যেটি হয়, আমরা স্বভাবতই আমরা ট্যাক্স অর্থ বছরের শেষ সময় আমরা কিন্তু এই প্রবণতা আমাদের জনগণের মধ্যে আছে। একটি অনাকৃত পরিস্থিতির কারণে আমরা কিন্তু এই সময়টাতে আমরা ট্যাক্স আদায় করতে পারি নাই। এটা কিন্তু একটা বড় কারণ। হোল্ডিং ট্যাক্স, বাজার সালামি ও ভাড়া, ট্রেড লাইসেন্স, পশুর হাট ইজারা সহ প্রায় ৫০টি খাত থেকে রাজস্ব নেয় ২ সিটি কর্পোরেশন। ২০২৫-২৬ অর্থবছরে ২ সিটির রাজস্ব আদায়ের লক্ষ্য ৪,৬১১ কোটি টাকা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছে। শনিবার রাতে নাটোর বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খেজুরতলা জুট মিলের কয়েকজন শ্রমিককে নামিয়ে দিয়ে ভ্যানে বাড়ি ফিরছিলেন ২ জন। সে সময় বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের বাস ওই ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আহত ২ জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন সিংড়ার বড় বারৈহাটি গ্রামের মোয়াজ্জেম হোসেন ও আক্তার মৃধা। এই ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পলাতক। গত ১০-১২ দিনে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে বেড়েছে ডেঙ্গুর রোগীর চাপ। ঢাকার বাইরে থেকেও আসছে অনেক রোগী। তাদের বেশিরভাগের অবস্থাই গুরুতর বলছেন চিকিৎসকেরা। তবে প্লাজমা দেওয়ার প্রয়োজনীয়তা এখনো দেখা দেয়নি। রাজধানীর মধ্যবাড্ডার বাসিন্দা সোহাগ হোসেন জ্বর হওয়ার পর পরীক্ষা করলে জানতে পারেন ডেঙ্গুতে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে ভর্তি হন মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। এখন অনেকটাই সুস্থ সোহাগ। বেড়েছে রক্তে প্লাটিলেটের পরিমাণও। বাসার পার্শ্ববর্তী আমার ক্লিনিক ছিল, ওইখানে আমি চিকিৎসা নিতে যাই। ওইখান থেকে বলতেছে আমার চিকিৎসাটা ওইখানে হবে না। একদিন ভর্তি ছিলাম ওইখানে, বলছে চিকিৎসাটা হবে না, আমাদেরকে এখানে রেফার করে দিছে আর কি। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা ভর্তি হয়েছেন এই হাসপাতালে। জ্বরের পাশাপাশি শরীর ব্যথা ও অন্যান্য সমস্যা দেখা গেছে অনেকের মধ্যে। আরেক জায়গায় তাই এইটি করে আনছি, সার্টিফিকেট করে এনে ডেঙ্গু জ্বর হয়েছে। আমি সন্তুষ্টজনক এবং আমি এখন পুরোপুরি সুস্থ। এখন আমার প্লাটিলেট ৭৫,০০০। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৮,০০০। প্রাপ্তবয়স্ক ছাড়াও শিশুদের মধ্যে সংক্রমণের হার বাড়ছে। প্রথমে আমার জ্বর ওঠে, তার বাদে ডাক্তারেন যাই, পরীক্ষা করতে বলে, তারপরে ডেঙ্গু ধরা পড়ে, পরে এখানে আসি। আমাদেরকে যেহেতু কমিটোলা ডক্টর আমাদের লিখে দিয়েছে এখানে আসার জন্য, দ্যাটস ওয়াই এটা তো অবশ্যই ভালো হবে। আর এখানে ডক্টরদের যেই কনসালটেন্সি, এটা এক্সিলেন্ট। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জুলাইয়ের চেয়ে আগস্টে বেড়েছে রোগী। বিশেষ করে গত ১০-১২ দিন থেকে রোগীর সংখ্যা বাড়তি।
ঢাকার ভিতরেরগুলি তারা ডেঙ্গু এই হসপিটাল সম্বন্ধে ধারণা আছে, জ্বর ব্যথা শরীর ব্যথা থাকলে এখানে এসে আউটডোরে আসেন, তারপরে আমরা সেটাকে ইভ্যালুয়েট করার পরে ডেঙ্গু সাসপিশন হলে ভর্তি করি। স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট পায়। এখানে মোটামুটি ডেঙ্গু রোগীর চিকিৎসা করার মতো সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবল। টানা বৃষ্টির কারণে বাড়ছে রোগের প্রকোপ, তাই জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইলিশের জীবনচক্রে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে নদীর বুকে জেগে ওঠা অন্তত 25টি চর। বিশেষ করে চাঁদপুরের মেঘনা তেঁতুলিয়া নদীর মোহনায় তৈরি হওয়া এসব চর ইলিশের স্বাভাবিক যাতায়াত বাধাগ্রস্ত করছে। সংকুচিত নদীর পথে কমছে মাছ ধরা, বাড়ছে জেলেদের হতাশা। মৎস্য কর্মকর্তারা বলছেন নদীর নাব্যতা সংকট কাটাতে প্রকল্প হাতে নেওয়া হবে। সাগরের লবণাত্মক পানি থেকে মেঘনার স্বাদু পানিতে এসে ডিম ছাড়ে ইলিশ। এখানে ছোট থেকে বড় হয়, ফিরে যায় সাগরে। এভাবে চলে ইলিশের জীবনচক্র। তবে সেই চলাচলের পথে এখন জেগে উঠেছে অন্তত 25টি চর। চরের কারণে ইলিশের প্রধান অভিবাসন অঞ্চল, বিশেষ করে মেঘনা তেঁতুলিয়ার মোহনায় সংকুচিত হয়ে পড়েছে নদীপথ। এদিকে জেলেরা বলছেন ছোট বড় ডুবোচরের কারণে জালও ছিঁড়ে যায়। নদীতে জাল ফেলাই, দেখা যায় সময়তে ভেজাল লাগে, বেজা অন্যগুলা জাল ক্ষতি হয়ে যায়। চরাওয়ার ওই জায়গাগুলো আবার গম্ভীরিত, তাহলে মাছ স্রোতের লগে হয়তো মাছ উঠে দেশে আসবে। চরগুলোর মধ্যে ঢালচর ও সোনারচর প্রথম প্রতিবন্ধকতা তৈরি করছে। নদীপথের নাব্যতা হ্রাস ও জলজ পরিবেশের অবনতির কারণে কমেছে ইলিশের উৎপাদন, দাবি ব্যবসায়ীদের। মেঘনা অববাহিকা যে 25টি চর আমরা নির্ধারণ করেছি, 25টি চরে 2টি চরই মারাত্মক। এই 2টি চর যদি চ্যানেলগুলি করে তাহলে আমরা পদ্মা মেঘনা আবার ইলিশ মাছ পাবো। শিল্প কারখানার বর্জ্যসহ নানা কারণে বাড়ছে নদী দূষণ, যা ইলিশের প্রজনন ও উৎপাদনে প্রভাব ফেলছে বলে জানালেন মৎস্য কর্মকর্তারা। তাই প্রজনন বাড়াতে নেওয়া হবে বিশেষ প্রকল্প। ইলিশের উৎপাদন কিছুটা বাড়লেও আমরা কাঙ্ক্ষিত জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। আমরা এই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য বিভিন্ন যে ডুবোচর চিহ্নিত করে আমরা বিভিন্ন ফোরামে উদ্যোগ নিচ্ছি। আমরা আশা করি যে খুব শীঘ্রই এই বিষয়গুলো সমাধান করতে পারবো। সর্বোপরি ইলিশের জীবন চক্রটা যাতে একটা সাস্টেইন ভাবে থাকতে পারে এবং তার প্রোডাকশন যাতে আমাদের ভবিষ্যতের একটা সাস্টেইনেবল পর্যায়ে পৌঁছতে পারে, সেটার জন্য গবেষণা কাজ চলমান আছে এবং ডিপিপিটি প্রণীত হচ্ছে আর কি। দেশে প্রত্যক্ষভাবে প্রায় 5 লাখ এবং পরোক্ষভাবে 25 লাখ লোক ইলিশ আহরণ, বিপণন ও বাজারজাতকরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে প্রায় 142 কিলোমিটার সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ আর ছোট বড় গর্তে ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন। সড়ক নির্মাণে যথাযথ নিয়ম না মানায় মানুষের দুর্ভোগ বেড়েছে বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদদের। চট্টগ্রাম নগরীর ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র মাঝিরঘাট। প্রতিদিন জাহাজ থেকে পণ্য খালাস শেষে ট্রাকে করে পৌঁছায় নগরীর নানা জায়গায়। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে এখানকার সড়কের অবস্থা বেহাল। ভাঙাচোরা সড়কে ভোগান্তি নিয়েই চলছে কাভার্ড ভ্যান, লরি, ট্রাক সহ ছোট বড় যানবাহন। কোথাও উঠে গেছে পিচ, আবার কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। নগরীর সদরঘাট, আগ্রাবাদ, বহদ্দারহাট, মুরাদপুর সহ বিভিন্ন সড়কে চলাচলকারীদের ভোগান্তি চরমে। আমরা মিল ফ্যাক্টরিগুলো আছে, আমরা ডেলিভারি করতে কষ্ট হয়। একটা দুটা গাড়ি খাতে ওরি আর দাম বাজায় যে পুরো আগাগোড়া। বাচ্চাকে স্কুলে নেবে ওরকম কোনো পরিস্থিতিতে নেই। তো এইভাবে হলে আমরা কিভাবে চলবো? এইভাবে হলে থাকাই যায় না। 1 বছর কাজ করলে 3 বছর বন্ধ থাকে, কিন্তু রাস্তা ভাঙে। টেইলার, ডাম্পার এগুলোর জন্য অতিরিক্ত ভাঙাভাঙি হয়। নিয়মের তোয়াক্কা না করে সড়ক তৈরি এবং সঠিক তদারকি না করায় সামান্য বৃষ্টিতে সড়কের এমন বেহাল দশা বলছেন নগর পরিকল্পনাবিদরা। কোনো রকম দায়সারাভাবে রাস্তাগুলো করা হয় কিংবা মেরামত করা হয়, যেটা অল্প দিনের মধ্যে আবার আগের অবস্থায় ফিরে যায়। এগুলো বছরের পর বছর এই জনগণের টাকার অপচয় আর দুর্ভোগ তো আছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এদিকে সড়ক বেহালের জন্য বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখড়িকে দুষছে সিটি কর্পোরেশন। ওয়াসার কাজটা শেষ হলে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা রাস্তার কাজ আমরা ধরবো। শুধু ওইসব এলাকা না, চট্টগ্রাম শহরের সব জায়গায়, সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু করে খতিবের হাট থেকে শুরু করে আপনার এই যে অক্সিজেন রোড যেটা বড় রোড সেটা থেকে শুরু করে সদরঘাট, আপনার ট্রাঙ্ক রোড থেকে শুরু করে
প্রত্যেকটা রাস্তার কাজ ইনশাল্লাহ আমরা হাতে নেব। উন্নয়নের নামে একের পর এক সড়ক খোঁড়াখুড়ির ভোগান্তি কমাতে সেবা সংস্থার সমন্বয় করার জোর দাবি নগরবাসীর। হাসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সার্বিক মূল্যস্ফীতি কমলেও মাছ ও চালের বাড়তি দামে ভুগছে সাধারণ মানুষ। পরিকল্পনা কমিশনের তথ্য বলছে, খাদ্য মূল্যস্ফীতিতে ৮৩% বেশি অবদান রাখছে এই দুটি পণ্যের বাড়তি দাম। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা, সরবরাহ শৃঙ্খলা এবং মজুতদারির বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান কৃষি বিশেষজ্ঞদের। মূল্যস্ফীতির চাপে একজন নিম্নবিত্তের আয়ের প্রায় পুরোটাই সংসার চালাতে খরচ হয়ে যাচ্ছে। বিবিএসের তথ্য মতে চলতি অর্থবছরের জুলাই মাসে দেশে মূল্যস্ফীতির হার ৮.৫৫%, আর খাদ্য মূল্যস্ফীতি ৭.৫৬%। সাধারণ অর্থনীতি বিভাগ জিইডির মতে খাদ্যমূল্যে প্রধান চালক হিসেবে কাজ করছে ভাত ও মাছ, যার অবদান ৮৩% বেশি। অর্থাৎ খাদ্য খাতে ভোক্তাদের প্রতি ১০০ টাকার ৮৩ টাকার বেশি খরচ হচ্ছে শুধু চাল ও মাছ কিনতেই। প্রতিনিয়ত প্রতি মাসেই আসলে ১-২ টাকা বাড়তিই চাইতেছে, কম তো আর চাইতেছে না। যেটা নিয়েছে এটা 450 টাকা কেজি নিয়েছে, কাতলা মাছ যেটা, এটা আগে আপনার ৩০০, ৩২০, ৩৫০ এরকমের ভিতরে ছিল। জিইডির মতে খাদ্য মূল্যস্ফীতিতে ভাতের প্রভাব ৫০%-এর বেশি, অন্যদিকে মাছের ক্ষেত্রে তা ৩২.৩৭%, যার মধ্যে শুধু ইলিশের প্রভাব ১৫.৮৮%। এদিকে রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে একই চিত্র। এক বছরে সব ধরনের চালের দাম বেড়েছে প্রায় ১৬%। বাড়তি মাছ, মাংস সহ অন্যান্য পণ্যের দামও। কফেটার কোম্পানিগুলো বাজারে আসছে, তখন থেকে চালের দামটা হুড় করে বাড়ছে। আমরা আগে এইভাবে দেখিনি, যেহেতু দীর্ঘ ৩৫ বছর আমরা এটার সাথে জড়িত। ২, ৪, ৫, ৭ লাখ টাকার দোকানদারি করতাম, এখন ৫০,০০০ টাকার দোকানদারি করতে ঘাম ছুটতে যায়, সারাদিনে মাছ চলে না। কৃষিবিদরা বলছেন, বাজার মনিটরিংয়ে সরকারি কার্যক্রম নেই বললেই চলে। ভরা মৌসুমেও ভালো ফলন হলেও পণ্যের বাড়তি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। ভরা মৌসুম, এখন বড় মৌসুম, এখন চালের দাম বাড়বে কেন? এখন তো চালের কোনো ক্রাইসিস নেই, কোনো আমদানি করা প্রয়োজন হচ্ছে না, তারপরে চালের দাম বেশি কেন? সুতরাং বাজার ব্যবস্থাপনা সরকার একেবারেই দুর্বল। এখানে মনিটরিং এর কোনো ব্যবস্থা নাই, নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই। বিশেষজ্ঞদের মতে বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই চাপ সামলানো কঠিন হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণের জন্য মডেল ঘরের সুবিধা পাননি চাষিরা। ঘরগুলোতে ৯ মাস পেঁয়াজ ভালো থাকার কথা থাকলেও ৬ থেকে ৭ মাসে পচে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে লোকসানে পড়েছেন চাষিরা। তবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে, হাইব্রিড জাতের পেঁয়াজ সংরক্ষণের কারণে পচন ধরেছে। রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের চাষি আব্দুর রহমান সোহাগ পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষি বিপণন অধিদপ্তর থেকে মডেল ঘর পেয়েছেন ২ বছর আগে। এবার সেখানে ৩০০ মণ পেঁয়াজ মজুত করলেও অর্ধেকের বেশি পচে গেছে বলে অভিযোগ তার। সংরক্ষণ করলে পরে দাম হবে, এই কারণে আসলে পেঁয়াজগুলো সংরক্ষণ করে রাখছিলাম। এখানে আসলে অনেক পেঁয়াজ পচে গেছে, আমাদের পেঁয়াজ অনেক লস গেছে। বাড়ির উঠান বা ফাঁকা জায়গায় ১% জমিতে টিন, বাঁশ, লোহা ও কংক্রিটের তৈরি এই মডেল ঘরগুলোতে আছে তাপ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা ও ৩ স্তরের মাচা। প্রতিটি ঘরে সংরক্ষণ করা যায় ৩৫০ থেকে ৪০০ মণ পেঁয়াজ। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত পেঁয়াজগুলো ভালো থাকার কথা থাকলেও ২-৩ মাস আগেই ধরেছে পচন। যে উপকার পাওয়ার কথা ছিল সে উপকার পাচ্ছি না, প্রতি বছর খালি পচেই যাচ্ছে, অনেক পেঁয়াজ পচে যাইতেছে। পেঁয়াজটা ৩-৪ মাস রাখার পরে পেঁয়াজ যেভাবে ভালো থাকার কথা ছিল, ভালো থাকলে কিন্তু সেভাবে থাকে নাই, নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা বিক্রি করে ফেলছি। মডেল ঘরে দেশি জাতের পেঁয়াজ সংরক্ষণের কথা থাকলেও চাষিরা হাইব্রিড জাতি বেশি সংরক্ষণ করছেন। এ কারণেই পচন ধরছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। বারবার বলে দিয়েছি যে আপনারা যেখানে হাইব্রিড জাত রাখছেন না, হাইব্রিড জাত থাকে, এখন হাইব্রিড চাষ করে সবাই হচ্ছে যে হাইব্রিড, তাহলে ফলন বেশি, কিন্তু ওইটা তো আসলে অতদিন ঘরে রাখা যাবে। এটা টেকনিক্যালি ওর সাইন্টিফিক্যালি এটা সম্ভব না, জীবনকালই ওরকম। ২০২৩-২৪ অর্থ বছরে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় ৫০টি মডেল ঘর নির্মাণ করা হয়। প্রতিটির জন্য খরচ হয়েছে ৪.৫ লাখ টাকা। এছাড়া পাংশা উপজেলায় চলছে আরও ৫০টি ঘর নির্মাণের কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জে রোপা আমন ধান আবাদের ধুম লেগেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এদিকে বাজারে ধানের ভালো দাম থাকলেও সার ও ডিজেল কীটনাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ
তোলা নিয়ে শঙ্কায় তারা। সার্বিক সহযোগিতা নিয়ে পাশে থাকা কৃষি কর্মকর্তাদের আশা ধানের আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার। প্রতিবছর আমন মৌসুমে ধানের আবাদ নিয়ে কৃষকদের এমন কর্মব্যস্ততা দেখা মেলে কিশোরগঞ্জের প্রতিটি উপজেলায়। এরই মধ্যে জেলার প্রায় 50,000 হেক্টর জমিতে চারা রোপণ শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় খুশি কৃষক। এবারের বৃষ্টি হওয়াতে পানির যে পরিমাণ হইতাছে, এবার আমন ধান লাগানি খুব ভালো হইতাছে। ইনশাল্লাহ এইভাবে দুদিন সঠিক থাকে তো ইনশাল্লাহ ফসল আমন ধানের ফসল ভালো হবে। 10 কাঠা ক্ষেত লাগাইবাম, আর এই চিনাড়াত লাগাইছি। 100 দিনের আবহাওয়া খুব ভালো, যে আল্লাহ যদি রহমত করেছে লাগানির চিন্তা ভাবনা আছে। কৃষকরা জানান বাজারে ধানের দাম ভালো, তবে সার, ডিজেল, কীটনাশক সহ বিভিন্ন উপকরণের দাম বেশি থাকায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। ইউরিয়া সারের বস্তা হইলো 1350 টাকা সরকারি রেট, আর আমরা দোকান থেকে কিনে আনি হইলো 1750 টাকা, 1650 টাকা। তা আমরা এগুলা কিনে আনি তো আমরা এই গৃহস্থী করে কোনো লাভ পাইতাছি না। সারের দাম, কীটনাশকের ওষুধের দাম, ডিজেলের দাম, এইগুলি দিয়ে আমাদের তেমন কিছু থাকে না। কৃষকদের পাশে থাকার কথা জানিয়ে জেলা কৃষি কর্মকর্তা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলতি বছর হাওরে তুলনামূলকভাবে পানি কম হওয়ায় জমি প্লাবিত কম হয়েছে এবং কৃষকগণ স্বাচ্ছন্দ্যে তাদের রোপামন ধান রোপণ করতে পারতেছেন। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে চলতি মাসের মধ্যেই রোপণ কাজ সমাপ্ত হবে বলে আমরা আশা করি। চলতি মৌসুমে জেলায় 85,520 হেক্টর জমিতে রোপা আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,84,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এটি এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।